আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায় অধ্যায়টার রাজশাহী বোর্ড 2023 সালে যে ম্যাথটি আসছে সেটা সমাধান করব। তো আমরা প্রশ্নটা শুরুতে পড়ে নিই। এখানে আমাদের প্রশ্নে বলা আছে সান, মুন ও স্টার একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান যথাক্রমে 3-2-1 অনুপাতে বন্টন করে নেয়। 2022 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 50,000, 40,000 ও 30,000 টাকা। তো এটা হচ্ছে জানুয়ারির 1 তারিখের মূলধন বলতে প্রারম্ভিক মূলধনটা দেওয়া আছে। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদার মূলধন ও উত্তোলনের উপর 8% হারে সুদ ধরতে হবে। ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মুন ও স্টার যথাক্রমে 36,000 টাকা ও 24,000 টাকা বেতন পাবেন। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসা থেকে যথাক্রমে 8,000 ও 6,000 এবং 4,000 টাকা উত্তোলন করেন। 2022 সালের 1 জুলাই তারিখে স্টার 10,000 টাকা অতিরিক্ত মূলধন এবং মুন 15,000 টাকা ঋণ হিসেবে কারবারে সরবরাহ করেন। মুনের বেতন ডেবিট করার পর অন্যান্য বিষয়গুলো সমন্বয় সাধন করার পূর্বে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের নিট লাভ 1,20,000 টাকা। এই যে মুনের বেতন ডেবিট বলছে, মনে রাখবা কোনো অংশীদারের বেতন যদি ডেবিট করার পর বলা থাকে বা চার্জ করার পর, সমন্বয় করার পর, হিসাবভুক্ত করার পর বলা থাকলে যে অংশীদারের বেতনটা বলা থাকবে ওই অংশীদারের বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে বসবে না, মূলধন বা চলতি হিসাবে ওইটা বসবে। তো এখানে আমাদের কতে বের করতে বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করা। তো আমরা এখন উত্তোলনের সুদটা বের করব। অংশীদারের উত্তোলনের সুদ নির্ণয়। আমরা অংশীদারের উত্তোলনের সুদ নির্ণয় করব। এখন অংশীদার আছে 3 জন, সান, মুন, স্টার। তো এখানে আমাদের প্রশ্ন উত্তোলনের সুদের ক্ষেত্রে যে নিয়মটা বলা আছে এখানে আমরা আবার একটু পড়তেছি। দেখো বলা আছে সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে 8,000, 6,000 ও 4,000 টাকা উত্তোলন করছে। তো উত্তোলনের সুদ বের করার ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেকগুলা নিয়ম লিখে দিছি। তোমরা যারা প্রথম পর্বটা দেখো নাই, প্রথম পর্বটা একটু প্লেলিস্ট থেকে দেখে নিবা। তো এখানে সারা বছর বলা আছে, তো অঙ্কে যদি উত্তোলনটা সারা বছর বা অর্ধবার্ষিক বলা থাকে উত্তোলনের সুদ ধরতে হবে 6 মাসে। তো আমরা প্রথমে সানের উত্তোলনের সুদ বের করব। তো সান উত্তোলন করছে হচ্ছে 8,000 টাকা। তো এখানে আমরা 8,000 টাকা লিখলাম। আর উত্তোলনের সুদের হার প্রশ্নে বলা আছে হচ্ছে 8%। 8,000 টাকার 8%। আর যেহেতু সারা বছর বলা আছে আমাদেরকে 6 মাসের সুদ বের করতে হবে। আমরা জানি পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসে এটা হচ্ছে 1 বছরের টাকা। তো আমরা এটাকে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 6 মাসের টাকাটা পাবো। তা আমরা সানেরটা বের করলাম। সানের বার্ষিক উত্তোলন 8,000 টাকা। উত্তোলনের সুদ প্রশ্নে বলা আছে 8%। আর যেহেতু সারা বছর বলা আছে আমাদেরকে 6 মাসের সুদ বের করতে হবে। 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ 320 টাকা। মুনের বার্ষিক উত্তোলন হচ্ছে 6,000 টাকা। প্রশ্নে উত্তোলনের সুদ 8% বসছে। তো পার্সেন্ট দিয়ে যে টাকাটা সেটা 1 বছর, এটাকে আবার 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করে 240 টাকা। তো স্টারটা বার্ষিক উত্তোলন আছে 4,000, উত্তোলনের সুদ 8%। আমরা বের করব 6 মাসের সুদ, 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, তো 160 টাকা। এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর। আমাদের খতে বের করতে বলছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তা আমরা অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাবের জন্য আগে একটা গড় করে নিব। তা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবের জন্য একটা গড় করে নিলাম। লাভ লোকসান আবন্টন হিসাবের গড়ের ডেবিট পাশটা হবে বিবরণ টাকা, ক্রেডিট পাশে আবার সেম বিবরণ টাকা। তো আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব করব সর্বপ্রথম ক্রেডিট পাশে আমাদেরকে নিট লাভটা লিখে ফেলতে হবে, এটা প্রশ্নে থাকবে। তো আমাদের প্রশ্নে দেখো এখানে নিট লাভটা দেওয়া আছে 1,20,000 টাকা। এটা এখন আমরা নিট লাভ বরাবর লিখে ফেলবো 1,20,000 টাকা লিখলাম। এরপরে আমাদের প্রশ্নে আরেকটা বিষয় বলে রাখি তোমাদেরকে, এই যে লাভ লোকসান আবন্টন হিসাবের গড়, লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসবে আয়গুলা, ডেবিট পাশে বসবে ব্যয়গুলা। তো ক্রেডিট পাশে আয় কি কি বসে? নিট লাভ বসবে, তারপরে উত্তোলনের সুদ বসবে, পণ্য উত্তোলন বসবে।
এই দুইটা জিনিস বসবে, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন। তো এই জিনিসগুলো যদি অঙ্কে থাকে তাহলে বসাবা, না হলে বসাবা না। তো আমাদের অঙ্কে উত্তোলনের সুদ আছে, যেটা আমরা কতে বের করছি। তো উত্তোলনের সুদটা ক্রেডিট পাশে বসবে। আমরা এখন উত্তোলনের সুদটা লিখব। আর প্রত্যেকটা আয় ব্যয় লেখার সময় শিরোনাম হবে অংশীদারদের মূলধন হিসাব। আর আমরা যদি মূলধন হিসাব না করে চলতি হিসাব করি তাহলে শিরোনামটা অংশীদারদের চলতি হিসাব নাম দিয়ে লিখবা। তো উত্তোলনের সুদ লিখবো, এই জন্য ব্র্যাকেটে উত্তোলনের সুদ লিখছি। এগুলো হচ্ছে অংশীদারের নাম, সান, মুন, স্টার। তো সানের উত্তোলনের সুদ আমরা কত বের করছিলাম? 320, মুনের 240, স্টারের 160। এই সবগুলো যোগ করলে 720 টাকা। এরপর আমাদেরকে ক্রেডিট পাশে আসবে হচ্ছে এখানে পণ্য উত্তোলন আসবে। তো আমরা প্রশ্নটাতে দেখব পণ্য উত্তোলন আছে কিনা। তাহলে এখানে আমরা প্রশ্নে দেখতেছি শুধু উত্তোলনের, নগদ উত্তোলনের কথা বলা আছে, এখানে কোনো পণ্য উত্তোলন নাই। যেহেতু আমাদের পণ্য উত্তোলন নাই তাহলে ক্রেডিট পাশে পণ্য উত্তোলনটা আর লিখতে হবে না, তাহলে ক্রেডিট পাশে আর কিছু বসবে না। এখন আমরা ডেবিট দিকের গুলা বসবো। ডেবিট দিকে আমাদের আসবে ব্যয়গুলা। ব্যয়ের মধ্যে কি কি আছে? মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, এই জিনিসগুলা ডেবিট দিকে বসবে। তা আমাদের অঙ্কে যেহেতু মূলধনের উপর সুদ ধার্য করতে বলছে, মূলধনের সুদটা ডেবিট পাশে লিখতে হবে। মূলধনের সুদটা লেখার জন্য আবার শিরোনাম হবে অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, অংশীদার 3 জন, সান, মুন, স্টার লিখলাম। তো আমাদের মূলধনের সুদ ধরতে হবে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনের উপর। তো এখানে আমাদের প্রথমে আমরা যদি সানের মূলধনের সুদ বের করি, আমরা এখানে দেখতেছি সান জানুয়ারির 1 তারিখে যে মূলধন আছে সেটা হচ্ছে 50,000 টাকা। তো আমরা অতিরিক্ত মূলধন সান আসছে কিনা এটাও দেখবো। জুলাইয়ের 1 তারিখে স্টার অতিরিক্ত মূলধন আছে, সান আনে নাই, তাহলে সানের শুধু প্রারম্ভিক মূলধনের উপর সুদ হবে। তো সানের যে প্রারম্ভিক মূলধন এটা আছে হচ্ছে 50,000 টাকা, আর সুদের হার হচ্ছে 8%। এই 50,000 টাকার 8% আমরা বের করব। 50,000 টাকার 8% আসবে হচ্ছে 4,000 টাকা। তো আমরা এখানে 4,000 টাকা বসালাম। তো এখন আমরা মুনের মূলধনের সুদ বের করব। তো জানুয়ারির 1 তারিখে মুনের যে মূলধন, প্রারম্ভিক মূলধন, এটা আছে হচ্ছে 40,000 টাকা। অতিরিক্ত মূলধন ছিল স্টারের, তাহলে মুনের অতিরিক্ত মূলধনের উপর সুদ হবে না, শুধু প্রারম্ভিক মূলধনের উপর সুদ হবে। এই 40,000 টাকা, আর প্রশ্নের সুদের হার, মূলধনের সুদের হার বলা আছে 8%। তো আমরা 40,000 টাকার 8% বের করবো এখন। 40,000 টাকার 8% আসবে হচ্ছে 3,200 টাকা। তো আমরা মুনের সুদ বরাবর লিখলাম 3,200 টাকা। এখন আমাদেরকে স্টারের মূলধনের সুদ বের করব। তো আমরা যদি স্টারের মূলধনের সুদ বের করি, স্টারের প্রারম্ভিক মূলধন আছে হচ্ছে 30,000 টাকা। এরপর আবার অতিরিক্ত মূলধন আছে 10,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধনের উপরও সুদ ধরতে হবে, অতিরিক্ত মূলধনের উপরও সুদ ধরতে হবে। প্রারম্ভিক মূলধনের উপর সম্পূর্ণ বছরের সুদ হবে, অতিরিক্ত মূলধনের উপর যেই তারিখ আনছে সেই তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত যত মাস হয় তত মাসের হিসাব করে সুদ বের করবা। যেমন এটার ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে একটু দেখাই। মুনের স্টারের প্রারম্ভিক মূলধন হচ্ছে 30,000, তাহলে এখানে আমরা 30,000 লিখলাম। সুদের হার 8%, 8% বের করে যেটা আসবে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের সুদ। এটার সাথে অতিরিক্ত মূলধনের সুদটা যোগ করতে হবে। তো স্টার অতিরিক্ত মূলধন আনছে হচ্ছে 10,000 টাকা, তাহলে আমরা এখানে 10,000 টাকা বসালাম। আর প্রশ্নের সুদের হার হচ্ছে 8%। তো পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসে এটা সবসময় 1 বছরের টাকা, 1 বছর মানে 12 মাসের টাকা। তো এটাকে 12 দিয়ে ভাগ করবা। আর অতিরিক্ত মূলধন আনছে জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাই থেকে ডিসেম্বর 6 মাস, তাহলে আমাদেরকে 6 মাসে সুদ বের করতে হবে, এই জন্য 6 দিয়ে গুণ। তো এটা ক্যালকুলেশন করে যেটা আসবে এটা আমাদেরকে স্টার বরাবর সুদ বের করতে হবে। তো আমরা এটা ক্যালকুলেশনটা করে নিই। তো আমরা যদি ক্যালকুলেশন করি 30,000 টাকার 8% আসবে 2,400, আর এইদিকে 10,000 টাকার 8%, এটাকে আবার 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 400 আসবে, দুইটা যোগ করলে 2,800। তো আমরা স্টার বরাবর 2,800 টাকা লিখলাম মূলধনের সুদ। এরপরে তিনজনের সুদটা যোগ করে টাকার ঘরে নিব। তো 4,000, 3,200, 2,800 যোগ করলে এটা আসবে 10,000 টাকা। এখন আমাদের এখানে দেখতে হবে বেতন আছে কিনা। বেতন থাকলে বেতনটাও এখানে বসবে, মানে ডেবিট দিকে ব্যয়গুলা বসবে। করব এখানে আমাদের প্রশ্নে বলা আছে
ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মুন ও স্টার যথাক্রমে বার্ষিক 36,000 টাকা ও 24,000 টাকা বেতন পাবে। তার মানে এখানে দুইজন অংশীদারের বেতন আছে। তবে এখানে শেষে বলা ছিল মুনের বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে নিক্লাব দেওয়া আছে, মানে মুনের বেতনটা ডেবিট করছে মানে কি ওরা এটা লিপিবদ্ধ করছে। তো কোনো অংশীদারের বেতন ডেবিট করার পর বলা থাকলে ওই অংশীদারের বেতনটা লাভ লোকসান আবন্টন হিসেবে বসবে না, বাকি অংশীদারের গুলা বসবে। তো বেতনের কথা বলা আছে দুইজন, মুনের আর স্টারের। তো মুনেরটা যেহেতু ডেবিট করছে, মুনেরটা লাভ লোকসান আবন্টন হিসেবে বসবে না, স্টারেরটা বসবে। তো আমরা স্টারেরটা লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট পাশে বসাবো। এখানে যেহেতু বেতন শুধু একজনের, আমি হেডিং লেখার সময় অংশীদারের কথাটা লিখি নাই, যার বেতন শুধু তার নামটা এখানে বসাই দিছি। একাধিক যে না বেতন থাকলে এখানে অংশীদার লিখতাম, নিচে নাম লিখতাম। যেহেতু শুধু এখানে একজনেরটা আসবে, তো যারটা আসবে তার নামটা লিখে ফেলছি। হেডিংটা হবে স্টারের মূলধন হিসাব বেতন, বার্ষিক বেতন হচ্ছে 24,000। তবে এখানে খেয়াল করবো অনেক সময় প্রশ্নে বেতনটা মাসিক বলা থাকে, মাসিক বলা থাকলে তোমরা লেখার সময় 12 দিয়ে গুণ করে লিখবা। এবার আমাদের এখানে কমিশন থাকলে কমিশন আসবে, তো অঙ্কে আমাদের কোনো কমিশন নাই, কমিশনটা আমরা লিখব না। এরপরে অংশীদারি ব্যবসায় যদি ঋণ থাকে তাহলে অবশ্যই ঋণের উপর সুদ ধরতে হবে, আর সুদের হার প্রশ্নে বলা না থাকলে সুদের হার হবে 6%। আমরা দেখতেছি আমাদের এই অঙ্কে একটা অংশীদারের ঋণ আছে, যেমন এখানে বলা আছে এই যে জুলাইয়ের 1 তারিখে স্টার 10,000 টাকা অতিরিক্ত মূলধন মুন 15,000 টাকা ঋণ হিসেবে কারবারে আনছে। তার মানে এখানে অংশীদারি ব্যবসায় ঋণ আছে, আর অংশীদারি ব্যবসায় যদি ঋণ থাকে তখন অবশ্যই ঋণের উপর সুদ ধরতে হবে, আর সুদের হার প্রশ্নে বলা না থাকলে সুদের হার হবে 6%। তো আমরা এখানে দেখতেছি আমাদের প্রশ্নে কোনো ঋণের উপর সুদের কথা বলা নাই, যেহেতু বলা নাই সুদের হার আমরা 6% ধরব। তো ঋণটা লেখার সময় মূলধন হিসাব নাম দিয়ে লেখা যাবে না, ঋণের সুদ লেখার সময় ঋণ হিসাব নাম দিয়ে লিখতে হবে। এটার কারণ হচ্ছে আমরা লাভ লোকসান হিসেবে ডেবিট দিকে যেগুলা লিখবো এগুলা সব মূলধন হিসাবে যাবে, শুধুমাত্র ঋণের সুদটা মূলধন হিসাবে যাবে না, এজন্য এটার হেডিংটা হবে ঋণ হিসাব নাম দিয়ে। তো ঋণটা ছিল মুনের, এই জন্য মুনের ঋণ হিসাব লিখছি, ব্রেকেটে ঋণের সুদ। তো ঋণ ছিল 15,000 টাকা, সুদের হার প্রশ্নে বলা নাই 6%, আর পার্সেন্ট দিয়ে যে টাকাটা আছে এটা 1 বছরে। ঋণ নিছে জুলাইয়ের 1 তারিখে, তো জুলাই থেকে ডিসেম্বর 6 মাস, আমাদেরকে 6 মাসের সুদ বের করতে হবে। এর জন্য 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে 450 টাকা আসবে। তো আমাদের অঙ্কে আর কোনো কিছু নাই, কোনো ব্যয় নাই, এবার আমাদেরকে মুনাফা বের করতে হবে। মুনাফা বের করার জন্য আমাদেরকে আগে ক্রেডিট পাশের যোগফলটা বের করতে হবে। তো ক্রেডিট পাশে আমাদের নিট লাভ 1,20,000 টাকা, উৎপাদনের সুদ 720, এই দুইটা যোগ করে এখানে আমরা নিচে বসাবো। তো নিচে বসালে এটা আসবে 1,20,720 টাকা। এই যে যোগফল, এই যোগফলটা আমাদেরকে সেম ডেবিট পাশেও লিখতে হবে, 1,20,720 টাকা। তো আমরা যোগফলটা ডেবিট পাশে লিখছি, লেখার পর এখন আমাদেরকে মুনাফা কত টাকা হয়েছে এটা বের করবা। তো মুনাফা বের করার আগে ডেবিট দিকে আবার একটা শিরোনাম লিখবা, অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখবা মুনাফার অংশ। তো যে মুনাফাটা আসবে এটা আবার 3 জন অংশীদারের মাঝে ভাগ করে দিতে হবে, তাদের নামগুলো আমরা লিখলাম মুন, সান, মুন, স্টার। এখন মুনাফাটা আমরা কিভাবে বের করব? এই যে আমাদের 1,20,720 আছে, এটা থেকে ডেবিট দিকে যে টাকাগুলো আছে এগুলো আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তো আমরা বিয়োগ করে দিই। তো আমরা যদি 1,20,720 থেকে 10,000, 24,450 বিয়োগ করি তাহলে বিয়োগফল আসবে 86,270। এটাই হচ্ছে মুনাফা, অংশীদারি ফার্মের মুনাফা। এই মুনাফাটা এখন অংশীদারদের মাঝে বন্টন করে দিতে হবে লাভ লোকসান বন্টন অনুপাতে। আর প্রশ্নে যদি লাভ লোকসান বন্টন অনুপাত দেওয়া না থাকে তখন সেটা সমান ভাগে ভাগ করে দিতে হবে। আমাদের প্রশ্নে লাভ লোকসান বন্টন অনুপাতটা দেওয়া আছে, সেটা হচ্ছে 3:2:1। তো এখানে অনুপাতের যোগফল হচ্ছে 6। তাহলে এই যে টাকাটা আছে 86,720 টাকা, এটাকে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করব, যার অনুপাত যত তত দ্বারা গুণ করব। মানে 6 দিয়ে ভাগ, যেহেতু সানের অনুপাত 3 দিয়ে গুণ, মানে 86,720 কে 6 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে সানের ঘরে বসাবো। তো আমরা 86,770 এটাকে অনুপাতের যোগফল 6 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করে
সানের টাকা আসছে 43,135। মুনের ক্ষেত্রে আবার এটাকে 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, 28,757। স্টারের ক্ষেত্রে 86,270কে 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে 14,378। এটাই হচ্ছে মুনাফা। আবার এগুলা সবগুলা যোগ করে দেখো 86,270 টাকা আসবে। এটাই হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। তো আশা করি তোমরা সবাই বুঝছো। এখন আমরা ঘ নাম্বার করব। এখানে আমাদের ঘতে বলা আছে মুনের মূলধন হিসাব প্রস্তুত করা, মানে শুধুমাত্র মুনের জন্য করতে বলছে। তা আমরা মূলধন হিসাবের আগে একটা গড় করে নিব। তা আমরা মুনের মূলধন হিসাবের জন্য একটা গড় করে নিছি। মূলধন হিসাবের গড় হবে ডেবিট দিকে কি তারিখ বিবরণ টাকা, ক্রেডিট দিকে তারিখ বিবরণ টাকা। তা আমরা সর্বপ্রথম ক্রেডিট পাশটা আগে লিখে ফেলতে হবে। ক্রেডিট পাশে এখানে আমাদের জানুয়ারির 1 তারিখ লিখব, সালটা হচ্ছে 2022, জানুয়ারির 1 তারিখ। এই জানুয়ারির 1 তারিখে এখানে আমরা ব্যালেন্স বিডি লিখব। তো ব্যালেন্স বিডিতে প্রারম্ভিক মূলধনের টাকা লিখব। তো আমাদের প্রারম্ভিক মূলধন মানে জানুয়ারির 1 তারিখে মূলধন। তো প্রশ্নে মুনের প্রারম্ভিক মূলধন দেওয়া আছে হচ্ছে 40,000 টাকা, আমরা এখানে 40,000 টাকা লিখব। এরপরে এখানে আমাদের নগদান হিসাব নাম দিয়ে অতিরিক্ত মূলধন বসবে যদি অতিরিক্ত মূলধন থেকে থাকে। তা আমরা মূলধন হিসাব করতেছি মুনের। তো এখানে দেখো আমাদের অঙ্কে জুলাইয়ের 1 তারিখে এক্সট্রা অতিরিক্ত মূলধন আনছে, মুন আনে নাই, তাহলে অতিরিক্ত মূলধনটা নাই, তাহলে এটা লিখতে হবে না। এরপরে আমাদেরকে ডিসেম্বরের 31 তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব লিখবা, লিখে কলম দিয়ে আন্ডারলাইন করবা। এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলা ডেবিট পাশে লিখছি এগুলা এখন মূলধন হিসাবে ক্রেডিট পাশে বসবে। তো আমরা দেখি ডেবিট দিকে আমরা কি কি লিখছি। আমরা লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে মূলধনের সুদ লিখছি, তাহলে এখন মূলধন হিসেবে ক্রেডিট পাশে মূলধনের সুদ বসবে, শুধু মুনেরটা বসবে যেহেতু মুনেরটা করতেছি। বেতন লিখছি, তো বেতন এখানে স্টারেরটা লিখছি। আমাদের প্রশ্নে মুনেরও একটা বেতন ছিল, কিন্তু আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে এটা লিখি নাই, কারণ এটা ডেবিট করার পর বলা ছিল, কিন্তু মূলধন হিসাবে এখন এটা লিখতে হবে। কি বলছিলাম মনে আছে তো? কোনো অংশীদারের বেতন ডেবিট করার পর বলা থাকলে লাভ লোকসান আবন্টন হিসাবে বসবে না, সেটা মূলধন হিসাবে বসবে। আমরা লাভ লোকসান হিসেবে যেগুলো ডেবিট পাশে লিখছি মূলধন হিসাবে এগুলো ক্রেডিট পাশে লিখলাম। তো মুনের মূলধনের সুদ ছিল 3,200, বেতনটা লাভ লোকসান হিসেবে আমরা লিখি নাই, কারণ এটা ডেবিট করার পর প্রশ্নে বলা ছিল। তো এটা মূলধন হিসেবে আমরা প্রশ্ন থেকে লিখছি 36,000 টাকা। এরপরে মুনাফার অংশ 28,757 টাকা লাভ লোকসান আবন্টন হিসেবে, যেটা আমরা ডেবিট পাশে বের করছি। ক্রেডিট পাশে ডিসেম্বরের 31 তারিখ উত্তোলন লিখতে হবে, উত্তোলন বলতে নগদ উত্তোলন। তা আমাদের প্রশ্নে মুনের যে বার্ষিক উত্তোলনটা আছে এটা প্রশ্নে দেওয়া ছিল হচ্ছে 6,000 টাকা, তো আমরা এখানে 6,000 টাকা লিখব। এরপর এখানে আমাদেরকে আবার ডিসেম্বরের 31 তারিখ লিখে লাভ লোকসান আবন্টন হিসাব লিখতে হবে। তো লাভ লোকসান আবন্টন হিসেবে যেগুলো আমরা ক্রেডিট পাশে লিখছি মূলধন হিসেবে এগুলা ডেবিট দিকে লিখতে হবে। তো ক্রেডিট দিকে আমরা কি লিখছিলাম একটু দেখে নিই। ক্রেডিট পাশে শুধু আমরা উত্তোলনের সুদ লিখছি। তো মুনেরটা আসবে, যেহেতু আমরা মুনের মূলধন হিসাব করতেছি, মুনের উত্তোলনের সুদ হচ্ছে 240 টাকা। 240 টাকা এখন মূলধন হিসেবে ডেবিট দিকে বসবে উত্তোলনের সুদ নাম দিয়ে। উত্তোলনের সুদ নাম দিয়ে মুনের টাকার ঘরে উত্তোলনের সুদ 240 টাকা লিখে ফেলছি। আমাদের আর কোনো কিছু বাদ নাই। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, ক্রেডিট পাশে যোগফলটা বের করতে হবে। এই টাকাগুলা সব যোগ করে নিব। তো আমরা যদি ক্রেডিট পাশ যোগ করি তাহলে যোগফল আসবে 1,07,957। এই যোগফলটা আমাদেরকে আবার ডেবিট দিকেও বসায় দিতে হবে। 1,07,957, এটা জেড টেনে দিব। তারপর এখানে আমাদের আবার ডিসেম্বরের 31 তারিখ ব্যালেন্স সিডি লিখবো। আর ব্যালেন্স সিডিটা বের করবো হচ্ছে এখানে যে 1,07,957 আছে, এটা থেকে ডেবিট গুলা বিয়োগ করে দিব। তো আমরা বিয়োগ করে টাকাটা বের। তো আমরা যদি 1,07,957
957 থেকে ডেবিট দিকে 6000 আর 240 বিয়োগ করি, তাহলে ব্যালেন্স সিডি আসবে 1,01,717 টাকা। এই ব্যালেন্স সিডি পরের মাসে আবার ব্যালেন্স বিডি হবে। 2022 সাল ছিল, এখন 23 সাল, জানুয়ারির 1 তারিখ। এখানে আমরা ব্যালেন্স বিডি লিখব 1,01,717। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি তোমরা সবাই বুঝছো। আল্লাহ হাফেজ।